আরে ওই তো দরজার সামনেই দাঁড়িয়ে লোকটা। কি লম্বা আর ফর্সা, মাথায় একটা সাহেবদের টুপি। দেখ দেখ আমাদের দিকেই তাকিয়ে আছে। আর কি লাল তার চোখ দুটো, দেখলেই কেমন ভয় লাগে। কে আপনি? বলুন, কে আপনি? কিছু বলছেন না কেন? বলুন, কে আপনি? জুলাই 2013। কিরে, চলে তো এলাম, এবার কি করবি? কি আবার করবি? একটা বা দুটো রিক্সা নিয়ে চল, সেখানটায় যাওয়া যাক। কি যেন নাম জায়গাটার? ওই তো ছাতিমগঞ্জ। হ্যাঁ, ছাতিমগঞ্জই বটে। বিভাসকে কথাটা বলল অনুপ, বিভাস, জয়া আর রূপা সবেমাত্র স্টেশন থেকে নামল। তাদের উদ্দেশ্য এই স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা ছাতিমগঞ্জে যাওয়া। সেখানে পুরনো আমলের একটা বাংলো বাড়ি আছে, যেটা এখন হন্টেড বাংলো নামে পরিচিত সেখানকার মানুষের কাছে। সেই বাংলোতেই আজকের রাতটা কাটাতে চায় তারা। এদের 4 জনের বয়স এখন সকলের প্রায় একই। সকলেই ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ে। 4 জনের মধ্যে খুব বন্ধুত্ব। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে এরা 4 জন একসাথে যায়। বিশেষ করে ভূত দেখা বা ভৌতিক অভিযান করা, এটা যেন তাদের কাছে একটা নেশার মতন। ভূত দেখার নেশায় অনেক পোড়ো বাড়িতে, কবরখানায় বা কোনো নির্জন জায়গায়, যেটা হন্টেড প্লেস বলে সকলের কাছে পরিচিত, সেই সব জায়গায় রাত কাটিয়েছে তারা। যদিও ভূতের দেখা তারা কোনোদিনও পায়নি। আর তাদের এই ভৌতিক জায়গায় রাত কাটানোর ব্যাপারটা তাদের কারোরই বাড়ির লোকেরা জানে না। ঠিক এইরকমই হন্টেড বাংলোটার কথা 2 দিন আগেই একটা ম্যাগাজিনে পড়েছিল বিভাস। আর সেই খবরটাই সে অনুপকে জানালো। তারপর অনুপের থেকে জয়া, জয়ার থেকে রূপা। তারা ঠিক করলো আজ এই বাংলোতে, যে বাংলোটা হ্যাটসন সাহেবের বাংলো নামে পরিচিত, সেখানে তারা রাত কাটাবে। হ্যাটসন সাহেব নামে একজন ইংরেজ ভদ্রলোক এই বাংলোটা তৈরি করেছিলেন। তিনি বেঁচে থাকতে সেখানেই থাকতেন। বাংলোটাকে নাকি খুব ভালোবাসতেন তিনি। তাই তিনি মারা যাওয়ার পর তার অতৃপ্ত আত্মা নাকি সেখানেই রয়ে গেছেন। সেইখানে নাকি মাঝরাতে হ্যাটসন সাহেবকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখনো বা সেই বাড়ি থেকে ভীষণ অট্টহাসির শব্দ শোনা যায়। আবার ইংরেজি এবং বাংলা মেশানো ফিসফিস করে কথাবার্তার শব্দও শোনা যায় সেই বাড়ি থেকে। তাই ভয়ে সেই এলাকার শেষ মাথার অবস্থিত সেই বাংলো বাড়ির আশপাশেই সন্ধ্যা হওয়ার পর আর কেউ যায় না। নির্জন সেই বাংলো বাড়িটা অভিশপ্ত নাম নিয়েই দাঁড়িয়ে থাকে এক জায়গায়। চল, সামনের যে রিক্সাটা দেখছি ওর চালককে জিজ্ঞাসা করি সে যাবে কিনা। হ্যাঁ চল, তাই চল। বিভাসের কথায় সাই দিয়ে কথাটা বলল রূপা। একটা রিক্সাতে আমি আর তুই চলে যাব, আর একটাতে না হয় অনুপ আর জয়া যাবে। এই যে দাদা, যাবেন? কোথায় যাবেন দাদাবাবু? ছাতিমগঞ্জে যাব, 4 জন আছি। ছাতিমগঞ্জে? সেখানে কোথায় যাবেন? ওই তো হ্যাটসন সাহেবের বাংলোতে। বিভাসের কথা শুনে রিস্কাওয়ালার মুখটা কেমন যেন একটু শুকিয়ে গেল। অনুপ আর জয়াও
ততক্ষণে এসে দাঁড়িয়েছে তাদের সামনে। হাডসন সাহেবের বাংলো? না 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 না, আমি যাব না। একেই রাত হয়ে গেছে, তার উপর আবার সঙ্গে মেয়ে মানুষ। কেঁপেছেন নাকি মশায়? কেন সেখানে গেলে? বিভাস, থাম। বেশ বিরক্তিত হয়েই রিস্কাওয়ালাকে কিছু একটা বলতে যাচ্ছিল বিভাস, কিন্তু তার আগে তাকে শান্ত করে দিল অনুপ। ঠিক আছে, আমরা তাহলে অন্য রিক্সা দেখছি। বিভাস, ওইদিকে চল, আমরা অন্য রিক্সা দেখছি। কোনো লাভ হবে না বাবু, এত রেতে ওই ভূতের বাড়িতে কেউ যেতে চাইবে নেকো। প্রাণের মায়া বলে তো একটা ব্যাপার আছে, তার উপর আপনাদের সাথে আবার মেয়ে ছেলে আছে। ঠিক আছে, চেষ্টা করে দেখাই যাক না। শান্তভাবেই কথাটা বলল অনুপ, যদিও তার মনে এখন কি চলছে সেটা কেউই বুঝতে পারছে না। স্নায়ুর ওপর অসাধারণ দক্ষতা থাকার কারণে মনের ভেতরের অবস্থাকে চট করে অনুপ বাইরে প্রকাশ করে না, সেটা তার বন্ধুরা সকলেই জানে। সেই রিস্কাওয়ালার কথাই সত্যি হলো। ছাতিমগঞ্জে সেখানে দাঁড়িয়ে থাকা কোনো রিস্কাই যেতে চাইল না। বোঝাই গেল সেই হ্যাডসন সাহেবের বাংলোর প্রতি সেখানকার মানুষের মনের মধ্যে ভয়টা বেশ গাঢ়ই। এবার কি করবি অনু? অনুপকে কথাটা বলল জয়া। কি আর করব, 11 নম্বরই ভরসা। আমাদের এখন হেঁটেই যেতে হবে। হেঁটে? অনুপের কথা শুনে রূপা আর জয়া একসাথে অবাক হয়ে কথাটা বলে উঠল। বিভাসও যথেষ্ট অবাক হয়ে গেছে অনুপের কথা শুনে। তাছাড়া আর উপায় কি বল? কোনো রিক্সাই ছাতিমগঞ্জে যেতে চাইছে না, আর সেখানের ভূত বাংলোতে যখন আজকের রাতটা কাটাবো বলে এসেছি, তখন কি আর ফিরে যাওয়া যায় নাকি? একটু মজা করে কথাটা বলে অনুপ সামনের মিষ্টির দোকান থেকে ঠিকানাটা জেনে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অনুপের দেখা দেখি বাকি 3 জনও এগোতে লাগলো। আচ্ছা, এই হ্যাডসন সাহেব মানে এই ভূত বাংলোর কেসটা কি আমাকে একবার বলবি? হাঁটতে হাঁটতেই অনুপকে কথাটা বলল জয়া। তোদের বর্ণনা শুনে মনে হচ্ছে এই হ্যাডসন সাহেব কোনো ইংরেজ ছিলেন, আর এটা তারই বাড়ি ছিল। আচ্ছা, তিনি কি অত্যাচারী ছিলেন? মানে গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে নাকি তাকে খুন করেছিলেন বলে শুনেছি বিভাসের কাছে। শুধু অত্যাচারী নয়, চরিত্রহীন লম্পট হিসেবেও তার যথেষ্ট সুনাম ছিল। গ্রামের অনেক বাড়ির, মানে তখন এই জায়গাটা গ্রাম ছিল আর কি, তো সেখানকার গ্রামের মেয়ে বউদের নিয়ে গিয়ে তাদের সম্মান নষ্ট করত। রাতের অন্ধকারে বন্ধুদের নিয়ে সেই বাংলো বাড়িতে মদের আসর বসাতো হ্যাডসন সাহেব, আর সেখানে কলঙ্কিত করত গ্রামের একজন নিষ্পাপ মহিলাকে। এরপর তাকে সেই অবস্থাতে গ্রামের ক্ষেতের ধারে ছুঁড়ে ফেলে দিত। গ্রামের লোকেরা অত্যাচারের ভয়ে কিছু বলতেও পারত না। ভয়ে সূর্য ডোবার পরে বাড়ির মেয়েরা ঘরের বাইরে বেরোতো না। বেরোলেই তো হ্যাডসন সাহেব বা তার বন্ধুদের কেউ তাকে ধরে নিয়ে যাবে সেই বাংলো বাড়িতে, কিন্তু তবুও বাড়িতে থেকেও অনেক সময় শান্তি হতো না। ইংরেজ সাহেবদের লালসা মেটানোর জন্য অনেক সময় হ্যাডসন সাহেব গ্রামের কোনো ঘর, যেখানে হয়তো কোনো বৃদ্ধ মানুষ বাস করত অথবা সেই ঘরে পুরুষের সংখ্যা কম, এমন ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যেত আর তাদের যৌন পরিতৃপ্তি মেটাতো। কি ভয়ানক আর নোংরা প্রকৃতির ছিল এই হ্যাডসন সাহেব। এমন মানুষকে সত্যি মেরে ফেলাই উচিত। সেটাই তো হয়েছিল। একদিন বাড়িতে যখন হ্যাডসন সাহেব একা ছিলেন, তখন গ্রামের ক্ষিপ্ত মানুষেরা সেই বাড়িতে প্রবেশ করে এবং মেরে ফেলে হ্যাডসন সাহেবকে। তারা ভেবেছিল হ্যাডসন সাহেবের অত্যাচার থেকে বোধহয় তারা বেঁচে গেছে, কিন্তু মারা যাওয়ার পরেও হ্যাডসন সাহেবের প্রেতাত্মা নাকি সেই বাড়িতেই রয়ে গেছে।
তার স্বভাবেরও নাকি কোনো পরিবর্তন হয়নি। সেই সাহেব মারা যাওয়ার পর নাকি গ্রামের কোনো মেয়ে বাইরে বেরোলে হঠাৎ করে উধাও হয়ে যায়, আর তাকে কোথাও পাওয়া যায় না। কোথায় যে যায় সব গ্রামের মেয়েরা তা কেউ জানে না, আর তাদের কাউকেই জীবিত বা মৃত পাওয়া যায় না। ওই বাড়িতে ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র করেও কিছু হয়নি। সেই সাহেবের প্রেতাত্মা নাকি অনেক শক্তিশালী ছিল, তাই তাকে কিছুতেই নড়ানো যায়নি ওই বাড়ি থেকে। তারপর থেকে ভয়ে আর কেউ ওই বাড়িতে যায় না। আর মেয়ে থাকলে তো কোনো কথাই নেই। ওই জায়গায় মেয়েরা নাকি এখনও সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোয় না, পাছে তাদের হ্যাডসন সাহেব ধরে নিয়ে যায়। তাই রিক্সাওয়ালাদের দেখলি না, তোদেরকে দেখে আরও গেল না, পাছে মেয়ে দেখে হঠাৎ সেই প্রেতাত্মা চলে আসে, আর সে যদি তোদের কোনো ক্ষতি করে দেয়। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। এই হ্যাটসন সাহেব ক্যারেক্টারটাও তো বেশ ইন্টারেস্টিং। মনে হচ্ছে আমাদের এবারের অভিযানটা বৃথা যাবে না। আমাদের টানে সেই হ্যাটসন সাহেব তো নিশ্চয়ই আসবে আমাদের সাথে দেখা করতে, আর তাতে আমাদের ভূত দেখার আশাটাও মিটে যাবে। তোর কথা শুনে তো মনে হচ্ছে, তাতে যা বুঝছি, ওর মেয়েদের ওপর খুব টান, আর সেই টানেই আসবে হ্যাটসন বাবু। আচ্ছা অনুপ, তুই এসব কথা আমাদের আগে বলিসনি কেন? আমি আসলে একটু দুশ্চিন্তা করছিলাম, মানে ভয়ই পাচ্ছিলাম আর কি। সবটা জানার পর তোরা যদি না আসিস বা আসতে ভয় পাস, আর সত্যি কথা বলতে গেলে ম্যাগাজিনে এই ঘটনাটা পড়ার পর আমি তোদেরকে এখানে নিয়ে আসতে চাইনি। বলেছিলাম তোদেরকে ছাড়াই আসতে, কি দরকার শুধু শুধু রিস্ক নেওয়ার, যদি সত্যি সত্যি কোনো বিপদ হয়ে যায়। কিন্তু বিভাস বাদ সাধল, বলল আমরা যখন আছি তখন অত চিন্তা করছিস কেন, ও আমি ঠিক সামলে নেব। তাছাড়া ওদেরকে বাদ দিয়ে আমরা ভূত অনুসন্ধানে গেছি শুনলে ওরা কি আমাদের আস্ত রাখবে ভেবেছিস? বকবক করে আমাদের কানের মাথা খেয়ে নেবে। কেন নিয়ে যাইনি, কিসের এত ভয় আমাদের? তা কথাটা কিন্তু বিভাস তোকে ঠিকই বলেছে। একটু মুচকি হেসে অনুপের কথায় সমর্থন জানালো জয়া। জয়ার এই হাসিটা খুব মিষ্টি, আর তাকে দেখতে মোটামুটি ভালোই। অনুপের খুব পছন্দ জয়াকে, তাকে মনে মনে বিয়ে করার ইচ্ছে তার। কিন্তু কোনো দিন মুখ ফুটে সে জয়াকে মনের কথাটা বলতে পারেনি। এই ব্যাপারে সে একটু লাজুক প্রকৃতিরই বটে। এমনকি তার বন্ধু অর্থাৎ বিভাস আর রূপার মধ্যে কেউই জানে না যে অনুপ মনে মনে জয়াকে লাইক করে। আসলে অনুপের একটু গম্ভীর এবং শান্ত স্বভাবের কারণে তার মনের ভেতরের খবর বুঝে ফেলা কারোর পক্ষেই সম্ভব নয়। আরে, তোরা তো পিছিয়ে গেলি কেন? ওই দেখ অনুপ, ওরা দুজন আবার প্রেম করতে শুরু করে দিয়েছে। বিভাসের দিকে তাকিয়ে কথাটা বলল জয়া। বিভাস আর রূপা দুজনে তখন গল্প করতে করতে একটু ধীর গতিতেই হাঁটছিল। রূপা, এবার তো দেখছি ফিরে গিয়ে কাকু কাকিমাকে কথাটা বলতে হবে। বিভাসের সাথে তোর বিয়ের ব্যাপারটা এবার দেখছি আমাকে পাকা করতে হবে। জয়া প্লিজ তুই কিছু বলিস না। বিশ্বাস কর, আমার মা বাবাকে এখনও বিভাসের ব্যাপারে কিছুই বলিনি। আমার বাবা কীরকম রাগী জানিস তো বল। বাবা জানতে পারলে হয়তো আমাকে হোস্টেল ছাড়িয়ে বাড়িতেই আটকে রেখে দেবে। ঠিক আছে বাবা, বলবো না। নে এখন তাড়াতাড়ি চল তো, গিয়ে আবার সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। এই দেখ 7টা বেজে গেছে। চল। কোথায় যাচ্ছিস তোরা? হঠাৎ করেই তাদের পেছন থেকে কেউ একজন বেশ গম্ভীর গলায় কথা বলে উঠল। ওরা পেছন দিকে তাকিয়ে দেখল একটা ন্যাড়া খেপা গোছের লোক দাঁড়িয়ে আছে। পরনে নোংরা ছেঁড়া পোশাক, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কাঁধে একটা মস্ত কালো ঝোলা। কে কে আপনি? বেশ অবজ্ঞা ভরেই কথাটা লোকটাকে জিজ্ঞাসা করল বিভাস। তারা স্পষ্টই বুঝতে পারল সেই লোকটা হয়তো কোনো পাগল হবে। কোথায় যাচ্ছিস?
আবার কথা বলে উঠল সেই লোকটা। তার এই গম্ভীর গলার আওয়াজ শুনে যেমন চেহারা মনে মনে কল্পনা করা যায়, তার সাথে আদতে কোনোই মিল নেই। আমরা এই সামনেই যাচ্ছি, আপনি বুঝি এখানেই থাকেন? শান্তভাবেই লোকটাকে কথাটা বলল অনুপ। লোকটা পাগল বুঝেও তার সাথে এত ভালোভাবে কথা বলার কারণ কি সেটা বিভাসরা বুঝল না। ওদিকে যাস না, ওদিকে ওই যে বাড়িটা দেখছিস, ওখানে ওই বিলিতি সাহেবের শয়তান আত্মা বাস করে। তোরা গেলি ও তোদেরকে মেরে ফেলবে। অদ্ভুতভাবে হাতের অঙ্গভঙ্গি করে কথাটা বলল সেই লোকটা। কোথায়? কোন বাড়িটা? ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছিস না, ওখানেই বাস করে ওই বিলিতি ভূতটা। সেই লোকটার কথাতে অনুব্রা তাকালো সেই বাড়িটার দিকে। একটা বাংলো ধাঁচের বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে সেই বাড়িটা। একটা ভাঙা চোরা লোহার গেট রয়েছে ভেতরে ঢোকার জন্য। রাতের অন্ধকারে এই পোড়ো বাড়িটাকে দেখে এমনিতেই গা ছমছম করে ওঠে। যাস না তোরা ওই বাড়িতে, মারা পড়বি। তার উপর তোদের সাথে আবার মেয়ে ছেলে আছে। ওর আবার মেয়ে ছেলেদের একদম না পছন্দ। মেয়ে ছেলে দেখলেই তাদের নিয়ে গিয়ে পাতাল লোকে বন্দি করে দেয়, কেউ খুঁজে পায় না তাদেরকে। তারপর ওই সাহেব প্রতিদিন সেই মেয়েদের সাথে ফুলসজ্জা করে যতদিন তারা না মারা যায়। তারপর মারা যাওয়ার পর আবার। হঠাৎ করে ফোকলা দাঁত বের করে বিভাসদের দিকে তাকিয়ে এক অদ্ভুত রকম হাসল সে। তার এই হাসি দেখে আর তার এরকম নোংরা কথাবার্তা শুনে বিভাসের খুব রাগ হচ্ছিল তার উপর। জয় আর রূপাও খুব রেগে গিয়েছিল তার এই কথাতে। তাদের মনে হচ্ছিল গিয়ে ঠাস করে চর কষিয়ে দিক তার গালে, মহিলাদের সম্পর্কে এরকম নোংরা মন্তব্য করার জন্য। কিন্তু তারা দেখল অনুপ এসব কথা শোনার পরও অদ্ভুত শান্ত গলাতেই বলল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এরকম পরামর্শ দেওয়ার জন্য। আসলে আমরা ওই বাড়িটাতেই যেতাম। আপনার কথা শুনে আমাদের উৎসাহ আরও বেড়ে গেল। আমরা এবার চলি দাদা, নমস্কার। আয় বিভাস, তোরাও আয়। হাত জোর করে সেই পাগলটাকে নমস্কার করে বিভাসদের ডেকে সামনের দিকে এগিয়ে গেল অনুপ। বিভাসরাও চলল তাদের পেছন পেছন। পেছন থেকে সেই পাগলটা আবার চেঁচিয়ে উঠল, যাস না তোরা, মারা পড়বি। কেউ বাঁচবি না, সবাই মরবি। লোহার গেটটা খুলে ভেতরে ঢোকার সময় একটা ক্যাঁচ করে শব্দ হলো। জং ধরা লোহার দরজাটা খুলতে গিয়ে অনুপের হাতটা নোংরা হয়ে গেল। আচ্ছা, তুই ওই পাগলটাকে কিছু বললি না কেন বলতো? আমার তো মনে হচ্ছিল এক ঘুষি দিয়ে লোকটার নাক ফাটিয়ে দিই। হ্যাঁ, কি অসভ্য লোকটা, কেমন নোংরা কথা বলছিল। বিভাস, জয়া, তোরা অযথা লোকটাকে ভুল বুঝছিস। ওর বলার ধরনটা হয়তো খারাপ ছিল, কিন্তু উদ্দেশ্যটা হয়তো খারাপ ছিল না। ও আসলে আমাদের এ বাড়িতে আসতে বারণ করছিল। ও বলতে চাইছিল এ বাড়িতে আসলে আমাদের বিপদ হতে পারে, কিন্তু পাগল বলে ও আমাদের বিষয়টা ঠিকমতো বোঝাতে পারেনি। খারাপ ভাষায় কথা বলে ফেলেছিল। তবে তুই যতই বলিস। নে, এখন চল। আরে ঘর তো দেখছি তালা বন্ধ, এখন ভেতরে ঢুকবো কি করে? বিভাসকে আর কথা বলতে না দিয়ে অনুপ ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে অবাক হয়ে দেখল ঘরের দরজাতে বেশ একটা মোটা লোহার তালা ঝুলছে। তালা দেওয়া তো কি হয়েছে? আমার কথা কি তোরা ভুলে গেছিস নাকি? তোরা কি ভুলে গেছিস যে যে কোনো তালা, তা সে যত ভারী আর পুরনো তালাই হোক না কেন, তা খুলতে রূপা বিশ্বাস একেবারে এক্সপার্ট। কথাটা বলে সে তার বাঁধা চুলের খোপা থেকে একটা মাথার কাঁটা বের করে সেটাকে চাবির গর্তে ঢুকিয়ে 8 মিনিট একটু ঘোরানো নাড়ানো করতেই বিভাসদের অবাক করে দিয়েই সেই তালাটা খুলে গেল। রূপা ঘরের দরজার পাল্লা খুলতেই
হঠাৎ করেই অদ্ভুত রকম আওয়াজ করে একটা কালো পাখির মতন দেখতে বস্তু ঘরের মধ্যে থেকে ওদের সামনে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আকস্মিকভাবে এই জীবকে দেখতে পেয়ে রূপা আর জয়া দুজনেই বেশ ভয় পেয়ে গেল। ভয় নেই, ওটা একটা চামচিকে ছিল, আমাদের দেখে পালিয়ে গেছে। নে এবার তোরা ভেতরে ঢোক। আচ্ছা, এই চামচিকেটা এই বদ্ধ ঘরের মধ্যে ঢুকলো কিভাবে? আর সেখানে বেঁচে ছিলই বা কিভাবে? বোধহয় ঘরের ভেতর কোনো জানালা টানালা ছিল, আর চামচিকেটা ওখান দিয়েই ঘরের ভেতর ঢুকেছিল। বিভাসকে কথাটা বলল অনুপ। তারা ঘরের ভেতরে ঢুকতেই ঘরের বেহাল অবস্থা দেখে তাদের অবস্থা যে কিরকম হলো সেটা আর বলে বোঝাতে হবে না। রূপার জয়া নাকে হাত দিল। ঘরের ভেতরে চারিদিকে ঝুল ধুলো, মাকড়সার জাল। অত্যন্ত নোংরা আর অপরিচ্ছন্ন সেই ঘরটা। হুম, এই ঘরে আমরা সারা রাত কাটাবো কি করে? কেমন জয়া, আমরা এখানে ভূতের বাড়িতে এসেছি, কোনো 5 স্টার হোটেলে হলিডে ট্যুর করতে আসিনি। আর তাছাড়া আমরা তো প্রথমবার এরকম অদ্ভুতরে জায়গায় আসছি না। মনে আছে রূপনারায়ণ গড়ে সেই হন্টেড জমিদার বাড়িটা? আর তাছাড়া তুফানগঞ্জে সেই শ্মশান, তার অবস্থা তো এর চেয়েও খারাপ ছিল। চারিদিকে মরা পড়ার গন্ধ। আচ্ছা, এই বাড়িতে না হয় মানুষ থাকে না, সেটা বুঝলাম, কিন্তু ভূতেরা তো থাকে। আচ্ছা, ভূতেদের কি হাইজিনের সমস্যা হয় না, কিংবা ডাস্ট অ্যালার্জি? ভূতেদের আবার ডাস্ট অ্যালার্জি? সত্যি হাসালি তুই। তবে তুই মজা করলেও একটা কথা তো সত্যি, যে এরকম জায়গায় মেয়েদের থাকতে একটু অসুবিধাই হয়। আমরা ছেলেরা না হয় যেমন তেমনভাবে থাকা যায়, কিন্তু ওরা কিভাবে থাকতে পারে? না না, ইটস অল রাইট, আমরা থাকতে পারবো। আর তাছাড়া কিছু অভিযান করতে গেলে তো একটু অসুবিধার সম্মুখীন হতেই হবে, নইলে আবার কিসের অভিযান? না রূপা, তুই যতই বলিস, পরের বার থেকে আর তোদেরকে নেব না। সে তোরা যতই বায়না কর না কেন, আমাদের এরকম অহেতুক খামখেয়ালি খেয়ালের জন্য তোদেরকে এরকম অসুবিধার সম্মুখীন হতে দিতে আমরা পারি না। আর তোদের যদি বলা তো যায় না, কোনো বিপদ আপদ, ভূত না থাকুক, কোনো গুন্ডা বদমায়েশ তো থাকতেই পারে। এরকম পরিস্থিতি হলে আমরা তোদের মা বাবাকে মুখ দেখাবো কি করে? আরে, পরের কথা পরে ভাবা যাবে। এখন চল তো, খেয়ে নি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বাবা, এতখানি রাস্তা হেঁটে আসতে হয়েছে। দেখ জয়া, তুই কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি... আচ্ছা, যদি সত্যিই সেরকম পরিস্থিতি উপস্থিত হয়, তখন তোরা তো আছিস, আমাদের দুই সাহসী আর শক্তিশালী বন্ধু, অনুপ ঘোষাল আর বিভাস মৈত্র। পারবি না তোরা আমাদের বাঁচাতে? ঠিক আছে, নে তবে এখন খেয়ে নিই। তবে দাঁড়া, তার আগে একটা কাজ করে নিই। কথাটা বলে সে তার কাঁধের ব্যাগটা থেকে একটা ইনসেক্ট স্প্রে বার করে সেটা সারা ঘরে স্প্রে করে বলল, এটা হলো পোকামাকড়দের মোক্ষম দাওয়াই। এই যে স্প্রেটা করলাম, আর কোনো পোকারই ক্ষমতা নেই আমাদের কাছে আসবে। দেখিস, তোর এই স্প্রের উৎপাতে আবার ভূতই না পালিয়ে যায়, তবে আমাদের এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। নে এবার আড্ডাই আর কি ছাড়, চল তাড়াতাড়ি খেয়ে নিই। দাঁড়া, আমি ব্যাগ থেকে মোমবাতিটা বার করি। কথাটা বলে অনুপ তার ব্যাগ থেকে দেশলাই আর মোমবাতিটা বার করে সেটা জ্বালিয়ে দিল। জয়া আর রূপা তাদের ব্যাগ থেকে খাবারের প্যাকেটগুলো বার করলো। বিভাস তার ব্যাগ থেকে বসার তক্তপোষটা বার করল। চারজনে গোল হয়ে ঘরের মাঝখানটায় খেতে বসল। খাবার বেড়ে নিয়ে সকলেই যে যার মতন খেতে লাগলো। হঠাৎ করেই রূপার যেন খাওয়া বন্ধ হয়ে গেল। যেন অবাক বিস্ময়ী সে দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এ কি? ও কে? কে ওই লোকটা? রূপার কথা শুনে বাকি তিনজনও খেতে খেতে বেশ অবাক হয়েই তাকালো দরজার দিকে।
রূপা আসলে ঘরের দরজার দিকে মুখ করে খেতে বসেছিল, তাই সেই প্রথম ঘরের কোনো মানুষের উপস্থিতি দেখতে পেত। কই রূপা, কেউ তো নেই। বলে উঠল দরজার দিকে পেছন ঘুরে খেতে বসা বিভাস। সে রূপার কথা মতন দরজার দিকে তাকালো, কিন্তু দরজার সামনে বা বাইরে কাউকেই দেখতে পেল না। শুধু সে নয়, কেউই সেখানে কাউকে দেখতে পেল না। আরে ওই তো দরজার সামনে দাঁড়িয়ে লোকটা। কি লম্বা আর ফর্সা, মাথায় একটা সাহেবদের টুপি। দেখ দেখ, আমাদের দিকেই তাকিয়ে আছে। আর কি লাল তার চোখ দুটো, দেখলেই কেমন ভয় লাগছে। কে আপনি? বলুন, কে আপনি? কিছু বলছেন না কেন? বলুন বলছি। অদৃশ্য কারোর উদ্দেশ্যে চিৎকার করে উঠল রূপা। তার চোখ মুখ আর কথা বলার ধরন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে সে কাউকে দেখে খুব ভয় পেয়েছে। কিন্তু কাকে দেখে ভয় পেল সে? কাউকেই তো দেখা যাচ্ছে না। জয়া, জয়া, ওই লোকটা কে? জয়া, কিছু বলছে না কেন? তোরা কি কিছু দেখতে পাচ্ছিস না নাকি? দেখ দেখ, ও ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছে। আমাদের মেরে ফেলবে ও। রূপা, তুই শান্ত হ। দেখ, ওখানে কেউই নেই, তুই অযথাই ভয় পাচ্ছিস। আরে, কেউ নেই বললেই কি হলো নাকি? ওই তো ওখানে। বেশ উত্তেজিতভাবে কথাটা বলতে গিয়ে হঠাৎ করেই দরজার দিকে তাকিয়ে থেমে গেল রূপা। সত্যিই তো সেখানে কেউ নেই। তবে কি লোকটা চলে গেল, নাকি সে এতক্ষণ ভুলই দেখছিল? এ কি, লোকটা কোথায় গেল? আমি তো স্পষ্ট লোকটাকে দেখতে পেয়েছিলাম। রূপা, তুই ভুল দেখছিলিস, কোনো লোক সেখানে দাঁড়িয়ে ছিল না। ভুল দেখছিলাম, কোনো লোক সেখানে দাঁড়িয়ে ছিল না। তবে হয়তো তাই হবে, আমি ভুলই দেখছিলাম। জয়ার কথাতে হঠাৎ করে কেমন শান্ত হয়ে গিয়ে নিজের মনেই কথাটা বলে উঠল রূপা। আর কেউ যদি থাকতো তবে সে আমাদের চোখে তো নিশ্চয়ই পড়তো। এত তাড়াতাড়ি তো সে চলে যেতে পারে না। হয়তো ভুলই দেখেছিস। আসলে এত ধকল হয়েছে, তার উপর এরকম একটা বিশ্রী জায়গাতে। হয়তো তোর চোখের ভুলই হয়েছে। নে, এখন খেয়ে নে। না বিভাস, আমার মনে হচ্ছে রূপার কথাটা একেবারে উড়িয়ে দেওয়া আমাদের উচিত হবে না। রূপা যে বিবরণটা দিল, তুই তো ম্যাগাজিনে পড়েছিস। হ্যাডসন সাহেবকেও ঠিক এরকমটাই দেখতে ছিল। আর সে মারা যাওয়ার পর গ্রামের লোকেরা তাকে ঠিক এরকম অবস্থাতেই দেখেছিল অনেকবার এ বাড়িতে। তাই আমার মনে হচ্ছে রূপা হয়তো একটা কিছু দেখেছে। সে পুরোপুরি ভুল বলছে না। তার মানে তুই বলতে চাইছিস এ বাড়িতে সত্যি সত্যি ভূত আছে, আর রূপা ওই হ্যাটসন সাহেব না কি যেন নাম, তাকেই দেখেছে? ঠিক বলতে চাইছি না, তবে রূপার কথাটা একেবারে অবিশ্বাসও করতে পারছি না। যাই হোক, আমাদের সকলকে এখন যথেষ্ট সাবধানে থাকা দরকার। বিভাস, তুই এক কাজ কর, একবার উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আয় তো। অনুপের কথা শুনে বিভাস উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। নে, তোরা এখন খেয়ে নে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সকলকে উদ্দেশ্য করে কথাটা বলে উঠল অনুপ। ওদের সকলের বয়স প্রায় একই হলেও অনুপ সকলের চেয়ে একটু বেশি লম্বা চওড়া, পড়াশোনা আর খেলাধুলাতে বেশ ভালো, আর একটু স্বাস্থ্যবান হওয়ার কারণে সকলেই অনুপকে মোটামুটি তাদের দলের নেতা বলেই মানে, তার কথা শুনে চলারই চেষ্টা করে। রূপা, তুই চিন্তা করিস না, হয়তো আমার কথাটা ভুলই হতে পারে। আমি শুধুমাত্র একটু অনুমান করেছি মাত্র।
এ বাড়িতে সত্যিই ভূত আছে, আর তুই যে অমন কোনো অশরীরীকে দেখতে পেয়েছিস এমনটা ভাবারও যথার্থ কোনো কারণ নেই। আর ভূত যদি থেকেও থাকে সে তো অশরীরী, মানুষের কোনো ক্ষতি তারা করতে পারে না। মানুষকে ছোঁয়ার ক্ষমতাই যে তাদের নেই, শুধুমাত্র ভয় দেখেই ক্ষান্ত হয়ে যায় তারা। বাবা অনু, তুই তো ভূত নিয়ে অনেক রিসার্চ করছিস দেখছি। তাই এবার কি বইটই লিখবি নাকি? তা লেখা যেতেই পারে। যতগুলো হন্টেড প্লেসে গেছি আমরা, ভূত দেখি আর নাই দেখি অভিজ্ঞতা তো অনেক হয়েছে। তা নিয়ে একটা বই তো অবশ্যই হয়ে যেতে পারে। আর সেই বইটার নাম দিস ভূত বিশেষজ্ঞ অনুপ ঘোষালের ডায়েরি। নে নে, অনেক রাত হলো, এবার শোয়ার ব্যবস্থা করতে হবে। আমি পাতাগুলো ফেলে দিয়ে আসি। বিভাস খাবারের থার্মোকলের প্লেটগুলো ফেলতে দরজা খুলে বাইরে বেরোলো। এই ফাঁকে সে বাইরে একটা সিগারেট বার করে সেটা ধরালো। গার্লফ্রেন্ডের সামনে সিগারেট ধরাতে বিভাসের কেমন একটু দ্বিধাবোধ লাগে, তাই সে রূপার সামনে কখনোই সিগারেট ধরাতে চায় না। ওদিকে তখন অনুপ, রূপা আর জয়া তাদের ব্যাগ থেকে বিছানার চাদর, হাওয়া বালিশ বার করে শোয়ার ব্যবস্থা করছে। এমন সময় হঠাৎ রূপা দরজার সামনে কিছু একটা দেখতে পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে অবাক হয়ে অনুপ আর জয়া ঘরের দরজার দিকে তাকিয়ে যে দৃশ্য দেখল তা দেখে তারা দুজনেই হতবাক হয়ে গেল। ঘরের মধ্যে একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে। তার বয়স আন্দাজ করা কঠিন, যুবকও হতে পারে আবার মধ্যবয়সীও হতে পারে। গায়ের রং ফর্সা হলেও তাকে মোটেও সুপুরুষ বলা যায় না। তার কারণটা হলো তার বিভৎস রূপ। চেহারার বিবরণ রূপার কথার সাথে প্রায় হুবহু মিলে যায়। মাথায় কালো হ্যাট, পরনে কোট প্যান্ট টাই, চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁটের বাঁ কোণ দিয়ে ফোঁটা ফোঁটা করে রক্ত গড়িয়ে পড়ছে, যা তার চেহারার ভয়ানক রূপকে আরো বাড়িয়ে দিয়েছে। এ কি, কে আপনি? অবাক হয়ে কথাটা বলল অনুপ। এই লোকটার হঠাৎ এই ঘরের মধ্যে আকস্মিক উপস্থিতিতে সে এতটাই অবাক হয়ে গিয়েছে যে কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু সেই মানুষটার অনুপের কথার উত্তর দেওয়ার বা থামার কোনো লক্ষণই দেখা গেল না। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রূপার দিকে। মুখ থেকে লাল টকটকে জিভটা বের করে ঠোঁটের চারপাশে বুলিয়ে ঠোঁট থেকে ঝরে পড়া রক্ত চেটে খেল সে। কি হয়েছে রূপা? চিৎকার করলে কেন? রূপার চিৎকার শুনে সিগারেটটা ফেলে দিয়ে প্রায় দৌড়ে ঘরের ভেতরে এলো বিভাস। এসে সেই দৃশ্য দেখে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। এদিকে সেই লোকটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রূপার দিকে। তার রক্তবর্ণ চোখে এক অদ্ভুত রকমের লোলুপ দৃষ্টি ফুটে উঠেছে। রূপা ভয়ে একদম দেয়ালের কোণে গিয়ে দাঁড়িয়েছে। অনুপার বিভাস কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় জয়া হঠাৎ করে একটা কাণ্ড করে বসল। সে ঘরের কোথা থেকে একটা লাঠি জোগাড় করে সেই লোকটার মাথায় একটা আঘাত করে বসল। কিন্তু সেই আঘাতে সেই লোকটার যে কোনোই ক্ষতি হলো না, সেটা জয়া ভালোভাবেই বুঝতে পারল। বরং সে রূপার দিক থেকে চোখ সরিয়ে জয়ার দিকে তাকালো। আর যে কাণ্ডটা সে করে বসল তার জন্য জয়া মোটেই প্রস্তুত ছিল না। সে তার লম্বা হাতখানা বাড়িয়ে হঠাৎ করে টিপে ধরল জয়ার গলা। সেই লোক যে যথেষ্ট শক্তিশালী সেটা তার হাতের চাপেই বুঝতে পারল জয়া। আর গলার ওপর এরকম মারাত্মক চাপের কারণে জয়ার প্রায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা হয়ে উঠল। এ কি করছো তুমি? জয়াকে ছেড়ে দাও। ছাড় শয়তান, ছাড়! জয়াকে তুই ছেড়ে দে বলছি, ছেড়ে দে!
অনুপার বিভাস দুজনেই তখন সম্বিত ফিরে পেয়েছে, আর ওরা দুজন একসাথে এগিয়ে এলো সেই শয়তানের হাত থেকে জয়াকে ছাড়াতে। কিন্তু তাদের দুজনের মিলিত প্রচেষ্টাতেই কোনো কাজ হলো না। তার শক্তির সামনে পড়ে কিছুতেই জয়ার গলা থেকে তার হাতটা ছাড়াতে সক্ষম হলো না। অলখ নিরঞ্জন, হর হর মহাদেব। হঠাৎ করেই একটা অদ্ভুত গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা তিনজনের দরজার দিকে তাকিয়ে দেখল একটু আগে বাড়ির বাইরে দেখা সেই পাগলটা এসে উপস্থিত হয়েছে ঘরের দরজা দিয়ে। তার বেশভূষা এখনো সেরকম, কাঁধে সেই কালো ঝোলাটা এখনো রয়েছে। ওকে তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান। প্রায় চেঁচিয়ে উঠল সেই পাগলটা, আর তার চিৎকারে সেই অদ্ভুত লোকটা রক্তচক্ষু মেলে তাকালো তার দিকে। কিন্তু তার ভাবলেশীন অবস্থার কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা গেল না। এমনকি জয়ার গলা ছেড়ে দেওয়ার প্রয়োজনও সে বোধ করল না। তবে রে, ওকে তুই ছাড়বি না? দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলে সেই পাগলটা তার ঝোলা থেকে কিছু একটা বার করতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই অদ্ভুতভাবে সেই মানুষটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর শুধু সেই নয়, তার সাথে সাথে জয়াও অদৃশ্য হয়ে গেল। এ কি, জয়া? জয়া কোথায় গেল? কোথায় গেল জয়া?